একটু ক্লাস শুরু করার আগে লাস্ট ক্লাসের উপরে একটু জিজ্ঞাসা করি, যেহেতু আমাদের লাগবে কয়েকটা জিনিস লাস্ট ক্লাসে বলেছিলাম, তার মধ্যে একটা ছিল ইররেডিয়েশন। এটা কেউ বলতে পারবে? ইররেডিয়েশন রোল 40, রোল 40 আচ্ছা তো নেই ইররেডিয়েশন রোল 40, রোল 15 রোল 15 আচ্ছা তো নেই? স্যার 15 তো স্যার মানে স্যার কোন ব্যাচের স্যার 18 নাকি স্যার? হ্যাঁ একজনই তো দেখলাম, আমি খেয়াল করে স্ক্রিনে ও আসছে স্যার না। উনি মুশফিক ভাই আপনাকে ডাকতেছি। 15 দেখলাম তো। হ্যাঁ হ্যাঁ মুশফিক, সরি, হ্যাঁ 15 মুশফিক 1502 ব্যাচে। তাহলে কিভাবে হবে বলো? রোল 25। ইয়েস স্যার। হ্যাঁ বুঝতে পারো ইররেডিয়েশনটা কি? স্যার বাইক থেকে বডির উপরে হচ্ছে যে রেডিয়েশনটা হয় ওটার একটা পার্টকে বলা হয় ইররেডিয়েশন। ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে মানে কোন একটা বডির উপরে যে রেডিয়েশনটা পড়বে, ইনসিডেন্ট যেটা আমরা বলি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইররেডিয়েশন। আচ্ছা আরেকটা রেডিওসিটিটা কি কেউ বলতে পারবে? রেডিওসিটি রোল 57, রোল 57, রোল 63। কেউ যদি হ্যাঁ বলো, হ্যাঁ রেডিওসিটিটা কি? স্যার বলো আমার। কেন ক্লাস করেছো লাস্ট ক্লাস? না স্যার। লাস্ট ক্লাস করা লাস্ট ক্লাস করনি। আর কেউ বলতে হবে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার জি বলতে স্যার। পারবো। না তুমি না, হ্যাঁ তুমি না, তুমি তো তাকে একটা বললে, আমরা একজন বলবো। স্যার ওইটা হচ্ছে ইমিশন আর রিফ্লেকশনের কম্বিনেশন। হ্যাঁ আবার বলো দেখি কি বললাম। ইমিশন আর রিফ্লেকশন ইমিশন বলে কোনো কিছু নেই। মানে স্যার ইমিসিভ পাওয়ার আর ইরেডিয়েশন থেকে যে রিফ্লেক্টেড, হ্যাঁ রিফ্লেক্টেড আর ইমিটেড যেটা, এই ঠিক আছে, দুটার এই দুটো কম্বিনেশনকে বলা হয় রেডিওসিটি। রেডিওসিটি, গুড, ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। আরেকটা পয়েন্ট, লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যখন কোনো বডির উপরে যখন একটা ইনসিডেন্ট হবে মানে রেডিয়েশনের, তখন তিনটা কেস আমরা দেখেছি, তাই না? তিনটা কেস কি কি? রোল 62, রোল 62 দাঁড়াও, রোল 62 আশরাফুল আলম। স্যার সরি স্যার, গত ক্লাসটা স্যার আমি করতে পারিনি স্যার। কত ক্লাস করতে পারবে? আচ্ছা রোল 63 ও করতে পারো না, রোল 62 ও করতে পারো না, ঠিক আছে। রোল 45 সৈকত, রোল 45 সৈকত আছো তুমি? হ্যাঁ সৈকত নেই। রোল 3, রোল 3 হ্যাঁ আবরার, হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ পারবে? বডির উপর যখন কোনো একটা ইনসিডেন্ট হয় তখন তিনটা কেস আমরা দেখেছিলাম, এটা পারবে? হ্যাঁ স্যার পারবো। কি হবে? ক্লাস করেছো না লাস্ট ক্লাস? জি স্যার করেছিলাম। তাহলে কিভাবে হবে বলো দেখি। আমরা এই ক্লাস করব কিন্তু বুঝবো না, তাহলে আমার ক্লাস করে তো কোনো লাভ হয় না বাবা। এটাই তো সমস্যাটা। আমরা রোল 106, 106 আছো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি বলো। স্যার। হ্যাঁ পারবে তুমি বলতে? স্যার অ্যাবসর্পটিভ রিফ্লেক্টিভ এগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ বলো দেখি। তিনটা জিনিস ঘটে তাই তো? কি কি ঘটে? অ্যাবসর্পটিভ রিফ্লেক্টিভ তারপর হচ্ছে স্যার যে আর ট্রান্সমিসিভিটি তাই তো? জি তার মানে স্যার। একটা একটা রিফ্লেক্ট করে চলে যাবে, একটা হচ্ছে অ্যাবজর্ব করবে, আর আরেকটা হচ্ছে ট্রান্সমিট করে চলে যাবে, ভেদ করে চলে যাবে, তাই তো? তিনটা বলেছিলাম জি স্যার। তাই না? তিনটা। এই তিনটা, জি সেক্ষেত্রে আমরা অ্যাবজর্পটিভিটি বলেছি, আমরা ট্রান্সমিসিভিটি বলেছি, আর রিফ্লেক্টিভিটি বলেছি, তিনটা, তাই না? তিনটাকে
তিনটা যোগ করলে হবে 1, সেটাও আমরা বলেছি। এটা আমাদের রেডিওসিটিটা লাগবে বেশি, আমাদের ইরেডিয়েশনটা লাগবে বেশি, আর আমাদের এই যে যেটা বললাম রিফ্লেক্টিভিটি বা অ্যাবজর্বিভিটি এটা আমাদের কারশফস ল আমরা পড়েছি, সেগুলো আর আছে না। আমি আজকে নতুন টপিক সেই যাচ্ছি, সেটা হচ্ছে আজকে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে একটু শুনবে, যতটুকু থাকো 10 মিনিট আধা ঘন্টা যতটুকু থাকো মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই দেখবে তোমার পড়াটা অনেকখানি হয়ে যায়। তোমরা যদি মনোযোগ না দাও তাহলে তো এই পড়ে কোনো লাভ নেই, আমার ক্লাসের থেকে কোনো লাভ হচ্ছে না। আমরা এখানে রেডিয়েশন শেপ ফ্যাক্টর বলে আজকে একটা নতুন টপিক করবো, যেটা ইম্পর্টেন্ট এবং অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাথমেটিক্স আমরা যখন প্রবলেম সলভ করবো তখন আমাদের এটা লাগবে রেডিয়েশন শেপ ফ্যাক্টর। আমরা মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে তোমাদের যে আমরা যখন বলেছিলাম যে কোনো একটা বডি থেকে যখন ইমিট হয় তখন সেই বডির থেকে ইমিট হওয়ার সময় কয়েকটা জিনিসের উপর সে ডিপেন্ড করে। তার মধ্যে একটা ছিল ওয়েভলেন্থ, মনে আছে কিনা আমি জানি না, একটা ছিল ওয়েভলেন্থ, আর একটা ছিল সারফেস টেক্সচার বা সারফেসের কোয়ালিটি, সেটা একটা। আরেকটা হচ্ছে যে ভিউ ফ্যাক্টর, মানে মানে ওরিয়েন্টেশন, এটা কোন দিক থেকে দেখা যাচ্ছে বা কিসের উপরে ডিপেন্ড করে, এটা একটা। সেখান থেকে আসছিল, আমরা এটা আগের ক্লাসে বলে আসছি, এই ধরনের একটা জিনিস আমাদের লাগবে সামনে, সেটা আজকে আমরা শুরু করবো এখানে। এখানে আমরা বলেছি যে রেডিয়েশন হিট ট্রান্সফার বিটুইন সারফেসেস, আমরা দুটো সারফেসের কথা বলেছি বা দুটো বেশি হতে পারে সারফেসেস। রেডিয়েশন হিট ট্রান্সফার বিটুইন সারফেসেস ডিপেন্ডস অন the orientation of the surfaces relative to each other. একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থানটার উপর ডিপেন্ড করবে রেডিয়েশন কতটুকু হবে, অ্যাজ ওয়েল এজ দেয়ার রেডিয়েশন প্রপার্টিজ অ্যান্ড টেম্পারেচার। আমরা লাস্ট ক্লাসগুলোতে এই প্রপার্টিজের কথা বলেছি, যে সেটা হচ্ছে ওয়েভলেন্থের কথা, টেম্পারেচার বলেছিলাম, সেটা কি টেম্পারেচার থাকবে তার উপরে, তার সাথে আরেকটা ফ্যাক্টর ছিল যে ওরিয়েন্টেশন, তার অবস্থানটা, তার সাথে কোন ওরিয়েন্টেশনে দেখতেছি বা কি অ্যাঙ্গেলে দেখতেছি বা কোন সাইড থেকে দেখতেছি তার উপরে। আমরা সেই জায়গাটা আজকে শুরু করব। তার মানে তুমি যদি একটা ফার্নেসের সামনে দাঁড়াও, সেখানে থাকলে তোমার গায়ে শরীরে যে রেডিয়েশন মানে হিটটা আসবে বা রেডিয়েশনের মাধ্যমে, আর তুমি যদি একটা অ্যাঙ্গেলে বা একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনে যদি দাঁড়াও তাহলে সেক্ষেত্রে হয়তো ডিফারেন্ট আসবে। তার মানে তোমার বডির উপরে যে আসতেছে সোর্সের সাথে তোমার যে ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল বা হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কতটুকু এনার্জি ট্রান্সফার হবে সেটাই আমরা আজকে এখানে দেখব। সেখানে বলেছে যে ইফেক্ট অফ ওরিয়েন্টেশন অন রেডিয়েশন হিট ট্রান্সফার ক্যান বি ফাউন্ড বাই শেপ ফ্যাক্টর অর ভি ফ্যাক্টর। এটাকে আমরা বের করার জন্য যেটা আমরা ইউজ করবো সেটাকে বলা হচ্ছে শেপ ফ্যাক্টর অথবা ভি ফ্যাক্টর। আমি আবারও বলছি, দ্য ইফেক্ট অফ ওরিয়েন্টেশন অন রেডিয়েশন হিট ট্রান্সফার ক্যান বি ফাউন্ড বাই শেপ ফ্যাক্টর অর ভি ফ্যাক্টর। তার মানে তোমার সামনে ওয়াল আছে, তোমার পিছনেও একটা ওয়াল আছে, তার মানে এই দুটো মানে একেবারে যদি বলি প্যারালাল অবস্থায় আছে। এখানে যে ঘটনাটা ঘটবে রেডিয়েশনের জন্য, তোমার সামনের যে ওয়াল আর তোমার ডান পাশের যে ওয়ালটা আছে এটার মধ্যে কিন্তু এটা প্যারালাল না, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে? তাহলে এই দুটোর ক্ষেত্রে কিন্তু একই রকম রেডিয়েশন হিট ট্রান্সফার হবে না, ঠিক আছে? তার মানে তোমার দুটো ওয়াল সামনে এবং পিছনে যেটা সেটা প্যারালাল আছে, তার যে ওরিয়েন্টেশন তোমার সামনের ওয়াল এবং ডান পাশের ওয়াল যেটা 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলারলি আছে তার ওরিয়েন্টেশন কিন্তু এক না। তার মানে দুটোর ক্ষেত্রে আমাদের রেডিয়েশন হিট ট্রান্সফারটা ডিফারেন্ট হবে, সেটাই আমরা এখানে বলার চেষ্টা করছি। এটা আমরা যেভাবে করবো সেটা দিয়ে, সেটার নাম হচ্ছে আমরা বলছি শেপ ফ্যাক্টর অথবা ভি ফ্যাক্টর। শেপ ফ্যাক্টর কি বলা হয়েছে? শেপ ফ্যাক্টর অথবা ভি ফ্যাক্টর ইজ পিউরলি জিওমেট্রিক কোয়ান্টিটি, তবে জিওমেট্রিক ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করবে, সেটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, বা এরিয়ার উপর ডিপেন্ড করবে, জিওমেট্রিক কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে, এন্ড ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস প্রপার্টিজ এন্ড টেম্পারেচার। তার মানে তার সারফেসের কি কোয়ালিটি সেটার উপর ডিপেন্ড করবে না, আবার দ্য সেম টাইম তার টেম্পারেচার কত তার উপর ডিপেন্ড করবে না। কে করবে না? শেপ ফ্যাক্টরটার কথা বলছি। শেপ ফ্যাক্টর টোটালি জিওমেট্রিক্যাল কোয়ান্টিটি, তার মানে জিওমেট্রির উপর ডিপেন্ড করবে তার শেপ ফ্যাক্টরটা। আমরা কিন্তু হিট ট্রান্সফারের কথা এখানে বলছি না, আমরা শেপ ফ্যাক্টরের কথা বলছি, যেটা জিওমেট্রিক কোয়ান্টিটি, সেটা সারফেসের উপর ডিপেন্ড করবে না, মানে প্রপার্টিজ উপরে এবং টেম্পারেচার উপর ডিপেন্ড করবে। শেপ ফ্যাক্টরকে আরো অনেক নামে বিভিন্ন বইতে তুমি পাবা। শেপ ফ্যাক্টরকে অনেক সময় কনফিগারেশন ফ্যাক্টর বলা হয়, অ্যাঙ্গেল ফ্যাক্টরও বলা হয়। তুমি যদি বই দেখো, বইয়ের মধ্যে কয়েক জায়গায় পাবা শেপ ফ্যাক্টর, কোথাও কোথাও পাবা ভিউ ফ্যাক্টর, আবার কোনো জায়গায় পাবা এটা কনফিগারেশন ফ্যাক্টর অথবা অ্যাঙ্গেল ফ্যাক্টর। এই চারটা নামে বিভিন্ন জায়গায় ডাকা হয়, ঠিক আছে? সো আমরাও এখানে চারটা নামই তোমাদেরকে বললাম যাতে তোমরা ধরতে পারো, কিন্তু হয়তো আমরা কথা বলার সময় মেনলি আমরা হয়তো শেপ ফ্যাক্টরটাই বলবো আমার এই ক্লাসে, হ্যাঁ, কিন্তু হয়তো অন্যান্য বই দেখলে হয়তো তুমি অন্যান্য নামগুলো দেখবে। শেপ ফ্যাক্টর অথবা ভিউ ফ্যাক্টর অথবা কনফিগারেশন ফ্যাক্টর অথবা অ্যাঙ্গেল ফ্যাক্টর, যেটাই বলো না কেন পুরো জিনিসটা একই। আমরা এটা যদি শেপ ফ্যাক্টরটা এখন আমরা বুঝতে যাই, তাহলে প্রথমে আমাদের যে অ্যাজাম্পশনটা লাগবে সেটা হচ্ছে সারফেসেস আর ডিফিউজ ইমিটার অ্যান্ড ডিফিউজ রিফ্লেক্টর। আমি আবারও বলছি, ডিফিউজ ইমিটার অ্যান্ড ডিফিউজ রিফ্লেক্টর, তার মানে হচ্ছে তার
চারপাশ থেকে যতগুলো রেডিয়েশন এসে তার উপরে জমা পড়বে সেটা সব ইউনিফর্ম, ঠিক আছে। আবার তার থেকে যেটা বের হবে রিফ্লেক্ট করে চলে যাবে সেটাও ইউনিফর্ম, ঠিক আছে, ইন্টেন্সিটি সেম, ঠিক আছে, এইভাবে বলা হচ্ছে। এই জিনিসটা আমরা মাথায় রেখে আমরা শুরু করব। সারফেসেস আর ডিফিউজ ইমিটার্স অথবা ডিফিউজ রিফ্লেক্টরস। এখন আমরা বোঝার জন্য প্রথমে একটা ছোট থিওরি দেখি। এটা বেশ কি বলে মেনলি সলিড জিওমেট্রির অংশ, আমরা হয়তো বুঝতে পারবো। আমরা এখানে আমরা দুটো বডি কনসিডার করছি, দুটো সারফেস আর কি। হ্যাঁ, কনসিডার টু ব্ল্যাক সারফেস, দুটোই আমরা ব্ল্যাক বডি হিসেবে চিন্তা করছি। এবং সেটা একটা হচ্ছে A1 বড়টা নিচে যেটা, আরেকটা হচ্ছে A2। এটা 3 ডাইমেনশনাল ফিগারে এটা যেভাবে আছে এটা ঠিক সেভাবে নেই, এটা একটা অ্যাঙ্গেলে সার্টেন অ্যাঙ্গেলে প্লেটটা আছে সারফেসটা, ইটস এ প্লেন সারফেস। সো এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে A1 আর উপরেরটা হচ্ছে A2। এবং আমরা ধরে নিচ্ছি যে দুটো টেম্পারেচার ডিফারেন্ট, তার মানে একটা টেম্পারেচার T1 হলে আরেকটা টেম্পারেচার T2 হবে। এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি হয় মানে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে একটা পার্টিকুলার পয়েন্টের, সেখানে যদি আমরা ডিস্টেন্স ধরি সেটাকে আমরা বলছি আর, ছোট হাতে। এখন আমি যদি এই জায়গাটার মধ্যে এটা যদি আমরা অ্যাঙ্গেল ধরি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে φ1, এটা আমরা তার মধ্যে এই টোটাল এরিয়া A1 এর মধ্যে ছোট একটা এলিমেন্ট চিন্তা করবো, সেটা হচ্ছে dA1, আর আরেকটা হচ্ছে এই বড়টা, আরেকটা A2 এর মধ্যে যেটা আছে সারফেস, তার মধ্যে ছোট আরেকটা এলিমেন্ট চিন্তা করবো, সেটা হচ্ছে dA2। মানে আমরা এই A2 এবং A1 যেটা আছে তার এই ছোট যে পয়েন্টটা, এই দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স আমরা বলছি আর। এবং এখানে এই ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে আমরা ধরে নিচ্ছি এটার অ্যাঙ্গেল হচ্ছে φ1, এবং এখানেও এটা যেহেতু ইনক্লাইন অবস্থায় আছে কোনো একটা হবে, তার সাথে ওই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি φ2, তাহলে φ1 এন্ড φ2, এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে r। এখন আমরা এখান থেকে যদি হিট ট্রান্সফারটা বের করি, হ্যাঁ, সেই সূত্রটা আমরা যদি বলি, সূত্রটা ইন জেনারেল ফর্মে আমরা যেটা লিখতে পারি যে হিট ট্রান্সফার, রেডিয়েশন হিট ট্রান্সফারটা হবে 1 থেকে 2 এর মধ্যে নেট যেটা হবে সেটা হচ্ছে cos φ1 into cos φ2 into dA1 into dA2 divided by pi r square into E1 minus E2। E1 হচ্ছে ইমিসিভ পাওয়ার 1 নম্বরের জন্য, যেটা সেখান থেকে বের করবে, আর E2 হচ্ছে এখান থেকে যেটা আসবে। সো এই দুজনের মধ্যবর্তী নেট যেটা সেটা আমরা হিসাব করছি, সেটা হচ্ছে dQ বা হিট ট্রান্সফার। এটা হচ্ছে ইমিসিভ পাওয়ার, E হচ্ছে ইমিসিভ পাওয়ার, আর Q হচ্ছে হিট ট্রান্সফার। সো আমরা এখান থেকে আমরা এই জিনিসটা বের করবো। এটা হচ্ছে φ1, তারপর বললাম অ্যাঙ্গেল, φ2 আরেকটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে এরিয়া পাই আর স্কয়ার, এটা হচ্ছে মধ্যবর্তী আর এর অ্যাঙ্গেল। এই আমাদের যদি ইকুয়েশন হয়, এখন আমরা we need to find the amount of heat, amount of energy leaves one surface and reaches the other। মানে আমরা যেটা বের করতে চাচ্ছি যে একটা সারফেস থেকে বের হয়ে যেটা যাচ্ছে সেটা আরেকটা সারফেসে গিয়ে পড়তেছে, আরেকটা সারফেসে গিয়ে পড়তেছে। হ্যাঁ, মনে করো তোমার সামনে যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটা বা কম্পিউটারটা থেকে রেডিয়েশন হচ্ছে চারিদিকে হচ্ছে, তোমার শরীরে কিছু পড়লো, তোমার চারপাশে রুমের মধ্যে যে ওয়ালগুলো আছে সেখানেও পড়বে, তোমার আশেপাশে যদি কোনো ফার্নিচার থাকে সেখানেও পড়বে, চারিদিকে সবার মধ্যে না কিছু পড়বে। সো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে পার্টিকুলার দুটো বডি, সাপোজ মনে করো তোমার ল্যাপটপ থেকে তোমার বডি, এটাই আমরা হিসাব করছি। তার মানে তোমার ল্যাপটপ থেকে যেটা বের হবে সেটা গিয়ে আমার শরীরে বা তোমার শরীরে যেটা পড়তেছে সেই অংশটুকু বের করার চেষ্টা করি। সো সেটা আমরা বলছি we need to find the amount of energy leaves one surface and reaches the other, and for that we need to consider the shift factor, and it is expressed by Fij। shift factor কে আমরা f দ্বারা প্রকাশ করব, এবং এটাকে আমরা ij সাবস্ক্রিপ্ট হিসেবে লিখছি। i হচ্ছে একটা সারফেস, j হচ্ছে আরেকটা সারফেস। সো আমরা এভাবে লিখতে পারি f12 যদি বলা হয়, f12 তার মানে হচ্ছে ফ্র্যাকশন অফ এনার্জি লিভিং সারফেস 1, যে প্রথমে আছে তার কথা বলছি, যেটা সেটা লিভ করছে, and that reaches the surface 2, যেটা পরে আছে, তার 2 পরে আছে, তার মানে 2 থেকে রিচ করবে। 1 2 আছে, তার মানে 1 থেকে লিভ করবে, 2 তে গিয়ে পড়বে, অথবা 2 থেকে 1 হলে তার মানে 2 থেকে লিভ করবে, 1 এ গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, ফ্র্যাকশন অফ এনার্জি লিভিং সারফেস 2, যে f2 এর 1 এর জন্য, সারফেস লিভিং সারফেস 2 and reaches surface 1। তাহলে ij কি হবে, ij হবে কি, i থেকে যেটা লিভ করবে সেটা j তে গিয়ে পড়বে, এটাই ij। তার মানে ফ্র্যাকশন অফ এনার্জি লিভিং সারফেস i and that reaches surface j, এইভাবে আমরা বলবো। যেটা প্রথমে থাকবে সেখান থেকে লিভ করবে, আর যেটা পরে থাকবে সেখানে গিয়ে সে পৌঁছাবে বা রিচ করবে। কথাটা ক্লিয়ার? এটা আমরা নোটেশনটা এভাবে লিখবো, ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই নোটেশনটা কিন্তু আমাদের লাগবে। এই নোটেশনটা এই 1 2 2 1 আমরা কিভাবে লিখছি তার উপর কিন্তু আমাদের অঙ্কের বিভিন্ন জিনিস ডিপেন্ড করবে। যেটা মাথায় রাখতে হবে, 1 মানে যেটা প্রথমে থাকবে সেটা থেকে লিভ করবে, আর যেটা পরে থাকবে সেখানে গিয়ে এটা রিচ করবে, পৌঁছাবে। ওইভাবে আমরা চিন্তা করছি, ঠিক আছে? তো
তো আমরা ওইভাবে চিন্তা করলাম, এটাকে আমরা শেপ ফ্যাক্টর বলছি, FIJ নোটেশন দিয়ে। এখন আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখি স্যার ইকুয়েশনটা যদি একটু রিপিট করতেন। এই ইকুয়েশনটা, জি স্যার। হ্যাঁ এই ইকুয়েশনটা এটা হচ্ছে হিট ট্রান্সফার ইকুয়েশন, আমরা দেখাবো আর একটু ডিটেইলসে দেখাবো, ঠিক আছে? এটা জাস্ট ছবির মধ্যে দেখানো আছে, আমি আসতেছি ছবি, এই ইকুয়েশন আমি আসতেছি। আচ্ছা, এখন আমরা এই ইকুয়েশনটা দেখবো, এনার্জি লিভিং সারফেস 1 এন্ড অ্যারাইভিং এট সারফেস 2 ইজ এত। আমরা এটাকে লিখি, তাহলে কিভাবে লিখছি? আমরা অ্যারাইভিং লিভিং 1 নম্বর সারফেস থেকে সেটা বের হচ্ছে রেডিয়েশন, সেটা 2 নম্বর সারফেসে গিয়ে পড়ছে, সেটা আমরা লিখবো কতটুকু, সেটা হচ্ছে ইবি, আমরা ব্ল্যাক বডি বলেছি, তার মানে আমরা বলছি ব্ল্যাক বডি ইমিসিভ পাওয়ার 1 নম্বর সারফেসের জন্য, এবং তার এরিয়া আর তার সাথে শেপ ফ্যাক্টর। শেপ ফ্যাক্টর হচ্ছে একটা পয়েন্ট ফ্র্যাকশন, 0.2, 0.5, 0.7, 0.1 হোয়াটএভার, এরকম একটা কিছু হবে, তো ফ্র্যাকশন যেটা। সো এখানে আমরা লিখছি যে 1 থেকে 2, তার মানে 1 থেকে বের হয়ে 2 তে যাবে। সিমিলারলি আমরা যেটা বলতে পারি যে এনার্জি লিভিং ফ্রম সারফেস 2 এন্ড অ্যারাইভিং এট সারফেস 1, কারণ 1 থেকে 2 তে যেভাবে যাচ্ছে 2 থেকেও আবার একইভাবে আসবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 থেকে যেটা সেটা EB2, তার মানে ব্ল্যাক বডি 2 থেকে, এবং তার এরিয়া হচ্ছে A2 এবং তার ফ্যাক্টর হচ্ছে F21, এটা 1 2 লিখেছি, এটা 2 1 লিখেছি। সো আমরা যদি এতটুকুতে আসি, as the surface are black, মানে ব্ল্যাক বডি যেটা বলছি, all the incident radiation will be absorbed, so net energy exchange, এটা আমরা এভাবে লিখতে পারি। দুজনে যদি ব্ল্যাক বডি হয়, দুটো যদি ব্ল্যাক বডি হয়, তাহলে এ যেটা ছাড়বে 1 নম্বর থেকে যেটা বের হবে সেটা 2 নম্বরে যেটা যাবে, বা 2 নম্বর থেকে যেটা বের হয়ে 1 নম্বরে যাবে সেটা সমান সমান হবে। হ্যাঁ, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি। আর যদি সমান সমান না হয়, তখনই হিট ট্রান্সফার বা টেম্পারেচার বাড়বে বা কমবে, সেটা আলাদা, ঠিক আছে? ইফ আমরা এখান থেকে যদি বলি, if the both surface are at the same temperature, T1 আর T2 যদি সমান হয়, তাহলে যেহেতু ট্রান্সফার যেহেতু টেম্পারেচার যেহেতু সমান, তার মানে এখানে টেম্পারেচার বাড়তেছে না, তার মানে আলটিমেটলি এটার মান 0 হবে, কারণ টেম্পারেচার কোনো বাড়েনি, তার মানে Q থেকে 1 বা Q2 থেকে 1 এর যে হিট ট্রান্সফারটা হবে সেটা 0। এটা যদি 0 হয়, টেম্পারেচার যদি সেম থাকে, তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশনের মধ্যে যদি বসাই, তাহলে আমরা বলতে পারি যে EB1 সমান EB2, এটা যদি টেম্পারেচার সেম হয়, তাহলে আমরা বলতে পারি যে এই জায়গায় ইকুয়েশন থেকে করসপন্ডিং ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি যে A1 F12 সমান হচ্ছে A2 F21। এই বক্সে করে যেটা লেখা আছে সেটা আমরা লিখতে পারি। এখানে একটু ভালো মতো খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটা খুব ইউনিক একটা ইকুয়েশন। আমরা যেটা 1 লিখছি F12, মানে এই যে প্রথমে যে 1 আছে, এই 1 এর জন্য এখানে সারফেস এরিয়া A1, আবার এখানে যেমন 2 লিখেছি, তার মানে এরিয়া হচ্ছে 2 এর জন্য, এটা মাথায় রাখতে হবে। আমরা যখন F21 লিখবো, তখন হচ্ছে এরিয়াটা হবে প্রথমটা, আবার যখন F12 লিখলাম, তখন এরিয়াটা হবে 1 এর জন্য। আমার কথা বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে, অঙ্কের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এরিয়াটা যেন ভুল না, উল্টাপাল্টা যাতে না হয়। তার মানে আমরা যদি FIJ লিখি, তাহলে এখানে কি লিখবো? এরিয়াটা কার হবে? I এর হবে। আর এখানে যদি FJI লিখি, তাহলে J এর হবে। এটা যাতে ভুল না হয়, অনেকে এটা ভুল করে ফেলে, হ্যাঁ, ইকুয়েশন মনে করে একই রকম লেখা শুরু করে, এটা না, যার সাথে যেটা প্রথমে আছে তার এরিয়াটাই হবে। সো আমরা এখান থেকে আমরা বলতে পারি যে এই যে নেট হিট এক্সচেঞ্জ, যেটা হিট এক্সচেঞ্জটা আমরা আলটিমেটলি লিখতে পারি ইন জেনারেল ফর্মে, যে Q12 আমি উপরে থেকে লিখলাম, এবং আলটিমেটলি আমরা এটাকে লিখলাম যে AI FIJ সমান হচ্ছে AJ FJI। এটাকে বলা হয় রিসিপ্রোসিটি রিলেশন, শেপ ফ্যাক্টরের রিসিপ্রোসিটি রিলেশন। ঠিক আছে, বেশ কতগুলো রুল আছে, আমরা দেখবো একটা একটা করে। এটা হচ্ছে প্রথম রুল, এই রুলটা আমাদের মাথায় রাখতে হবে অঙ্ক করার সময়, এই সূত্রটা আমাদের লাগবে অঙ্ক করার সময়। AI FIJ হচ্ছে FAJ FJI, ঠিক আছে? সো এখন আমরা যদি এখন F12 বা F21 যদি বের করতে চাই, আমরা যদি এরকম একটা শেপ ফ্যাক্টর পার্টিকুলারলি যদি বের করতে চাই, এখানে তো আমরা ইকুয়েশন যেটা দেখালাম সেটা হচ্ছে সমান সমান দেখালাম। এখন আমরা পার্টিকুলার যদি বের করতে চাই যে F12 টা আসলে কত, সেটা কি 0.5, 0.6 নাকি 0.1 না অন্য কোনো কিছু, সেটা বের করার জন্য, তাহলে আমরা একটু অন্যভাবে এটাকে যদি দেখি, এই একটা সারফেস, পুরোটা সারফেস A1, এবং এই সারফেসের মধ্যে আমি এই সারফেসটাকে আমি এইভাবে দেখলাম, এই সারফেসটা আমি যদি এদিক থেকে দেখি, এই ছোট অংশটুকু, এই সারফেসটা যদি দেখি, তাহলে এটার প্রজেকশন দেখা যাবে। প্রজেকশন তোমরা বুঝো, ড্রয়িং করে আসছো, প্রজেকশন বুঝো। এই প্রজেকশনটা দেখা যাবে কি এতটুকু প্রজেকশন, এই দিক থেকে তুমি যদি দেখো অ্যাঙ্গেলে একটা সার্টেন অ্যাঙ্গেলে, তাহলে এই প্রজেকশনটা হবে এতটুকু। এটা তো বোঝা যায় নাকি? তাই তো? হ্যাঁ, এটা প্রজেকশন বোঝা যায়, তো এটা হচ্ছে প্রজেকশন। তাহলে আমরা যদি এইটা সারফেস যদি DA1 হয়, সারফেসের এরিয়া,
এবং এটার অ্যাঙ্গেল আমরা যদি φ1 ধরি, তাহলে এই প্রজেকশনে যে এই জায়গাটুকু আছে এটাকে দেখা যাবে যে dA1 cos φ অ্যাঙ্গেল হিসাবে। ঠিক আছে, এতটুকু এরিয়া আমরা দেখতে পাই, এতটুকু এরিয়া আমরা দেখতে, তার মানে আমরা রিয়েলি ধরতেছি আসলে dA1, কিন্তু যখন আমরা এদিক থেকে দেখবো তখন তার এরিয়াটা কিন্তু কমে যাচ্ছে, cos φ1 গুণ হয়ে গেল। ঠিক আছে, এখন এখন আমরা যদি বলি যে the projection of dA1 on the line between the center is, এটা আমরা বললাম যে dA1 cos φ1, and we have already assumed that the surfaces are diffuse, এটা আমরা আগে বলে আসছি, এটা আমাদের assumption-এর মধ্যে ছিল। the intensity of radiation is the same in all direction, এটা আমাদের intensity কথা diffuse এর ক্ষেত্রে বলা হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা the energy leaving dA1 মানে ওই এরিয়া থেকে যেটা বের হবে is the direction in the direction given by the angle φ1, সেটাকে আমরা লিখতে পারি যে IB মানে ইন্টেন্সিটি অফ ব্ল্যাক বডি ইনটু dA1 cos φ1। তার মানে এই যে ফ্লাক্স যেটা আমরা দেখছি, এই ইন্টেন্সিটি বা ফ্লাক্স যেটা বের হচ্ছে সেটার এনার্জি যেটা আমরা লিভ করবে সেটা হচ্ছে যে এইখানে আমরা এটা গুণ করলে পেয়ে যাবো। তার মানে টোটাল ইন্টেন্সিটির এই অংশটুকুর সাথে গুণ করলে আমরা ওই পার্টিকুলার ডিরেকশনে φ অ্যাঙ্গেলের মধ্যে কতটুকু বের হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। IB যেটা আমরা বললাম, I হচ্ছে তোমাকে ইন্টেন্সিটি, B তে ব্ল্যাক বডি, সেটা আমরা বলেছি। সো এটা হচ্ছে ইকুয়েশন নম্বর A। একই অবস্থায় আমরা এখন এখানে এই যে এখানে দেখি, তুমি যে তোমার ফ্রেন্ড যেটা একদম বললো যে স্যার ইকুয়েশনটা একটু ক্লিয়ার করেন, এখান থেকে আমরা শুরু করতে পারি। দ্য রেডিয়েশন অ্যারাইভিং এট সাম এরিয়া এলিমেন্ট dAn at a distance r from A1, তার মানে এখন আমি যদি চিন্তা করি ওই যে এখান থেকে যে A1 থেকে যেটা বের হলো এখানে, সেটা তো কোনো একটা সারফেসে গিয়ে পড়বে, কোনো একটা সারফেসে গিয়ে পড়বে। ঠিক আছে, সেটা আমরা এখন হিসাব করছি যে এটা রেডিয়েশন অ্যারাইভিং এট সাম এরিয়া, কোন একটা এরিয়াতে পড়বে, এরিয়া এলিমেন্ট আমরা সেটাকে ধরছি dAn। ঠিক আছে, এই dAn কোন একটা সারফেসে গিয়ে পড়বে এট এ ডিসটেন্স r ফ্রম A1 থেকে যে অংশটা বের হয়ে ওই সারফেসে গিয়ে পড়বে সেটা, সেখান থেকে আমরা লিখতে পারি যে IB dA1 cos φ যেটা বের হচ্ছিল এটা ইনটু এটা হচ্ছে তোমার কি dA1 বাই r², এটাকে আমরা বলছি কি সলিড অ্যাঙ্গেল, এটাকে আমরা বলছি সলিড অ্যাঙ্গেল। আমরা ইন্টেন্সিটির ক্ষেত্রে আমরা এই ডিফিনিশনটা আমরা বলেছিলাম সলিড অ্যাঙ্গেল। তাহলে আমরা এইখান থেকে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখান থেকে যদি পেয়ে যাই, এখন আমি যদি এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট চিন্তা করি, যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, তুমি এখানে ছবিটা একটু যদি বড় করি তাহলে হয়তো তোমাদের ইজি হয় কিনা, ছবিটা যদি এই দেখো ছবিটা, এই যে স্ফেরিক্যাল মানে একটা টেনিস বল বা একটা ক্রিকেট বল বা হোয়াট এভার, তার একটা সারফেসের যদি হয় সেন্টার থেকে, তাহলে দুটো অ্যাঙ্গেল হবে। এখানে একটা যে পয়েন্টটা তুমি চিন্তা করছো সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার ফাই, এই এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল ফাই, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে আমরা যদি ধরি হ্যাঁ, তাহলে সাই। এভাবে যদি চিন্তা করা যায়, এই অ্যাঙ্গেল এই সারফেসটা আমরা পার্টিকুলার ডিস্টেন্সে যদি চিন্তা করি, আর ডিস্টেন্সে আছে, তাহলে যে r² sin φ cos r² sin φ d φ d সাই, এইভাবে লেখা যায় এরিয়াটা। সো সেখান থেকে আমরা বলতে পারি এই যে ফ্রম স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এই যে এরিয়াটাকে আমরা বলছি r² sin φ d φ d সাই। সো আমরা যদি এখন এনার্জিটা বের করতে চাই, EB dA1 কি পরিমাণ বেরোচ্ছে ওই পার্টিকুলার এরিয়া দিয়ে, সেটাকে আমরা লিখতে পারি যে IB dA1 ইনটু সেই ওই পরিমাণ, এই যে আমরা dN যেটা লিখলাম সেটা এখানে, সেটা আমরা ইন্টিগ্রেশন করি যে 0 থেকে টুয়াইস পাই এবং 0 থেকে π/2, সেইভাবে আমরা এই সারফেসের এই অংশের জন্য কতটুকু এনার্জি সেটা বের করতে হবে। তো এখানে যদি তুমি লিমিটগুলো বসাও, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার পরে এটা আলটিমেটলি আসবে EB dA1 হচ্ছে পাই IB এবং dA1। সো এটা আমরা আগের ক্লাসও পড়ে আসছি, তোমার ফ্রেন্ড যেটা কোশ্চেন, এই কোশ্চেনটা ওখান থেকে আসছে, আমরা এই কোশ্চেনটা আগে পড়ে আসছি যে dA1 কাটা চলে যাবে, আলটিমেট EB সমান হবে পাই IB। লাস্ট ক্লাস আমরা এটা পড়ে আসছি। ঠিক আছে, এই ধরনের ইকুয়েশন আমরা বেশ কয়েকটা পড়ে আসছি। EB ব্ল্যাক বডির জন্য ইমিসিভ পাওয়ার ইকুয়াল হচ্ছে পাই ইনটু ব্ল্যাক বডির জন্য ইন্টেন্সিটি, ঠিক আছে, রেডিয়েশন ইন্টেন্সিটি সেটা। সো এখন আমরা যদি বলি যে dA1, the area element dA1 can be written as, এই যে dA1 এখান থেকে আবার এই যে এখানে এটাকে আবার যদি আমরা এই সারফেসটাকে যদি ধরি, ওই আগের সারফেসে A1 এর রেসপেক্টে যদি চিন্তা করি, A1 এর রেসপেক্টে যদি চিন্তা করি, তখন এই ইকুয়েশনটাকে লেখা যাবে cos φ টু dA2। আগেরটা যেভাবে লিখেছি dA1 cos φ ছিল 1 ছিল, এখন এটা হচ্ছে যেহেতু সেকেন্ড সারফেসের জন্য আমরা ওই প্রথম সারফেসের রেসপেক্টে আমরা এভাবে বলতে পারি cos φ টু dA2। সো এখন আমরা এখানে the energy leaving dA1 that arrives at dA2, এটাকে আমরা লিখতে পারি যে dQ1 থেকে 2 EB1
মানে প্রথম বডি থেকে যেটা বেরোচ্ছে cos phi 1 cos phi 2 dA1 dA2 বাই পাই আর স্কয়ার। সো এখান থেকে সিমিলারলি এটা হচ্ছে 1 থেকে 2 এর জন্য, 2 থেকে জন্য যদি আমি 1 এর জন্য লিখতে চাই তাহলে একই হবে dq 2 থেকে 1, এটা হচ্ছে eb2, এখানে eb1 ছিল, এখানে cos phi 2 cos phi 1, এখানে একই রকম যেহেতু দুটো অ্যাঙ্গেলই আছে মাত্র এবং দুটো যে এরিয়া আছে তাহলে dA1 dA2 বাই পাই আর স্কয়ার, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। সো একই রকম ইকুয়েশন, শুধু পার্থক্যটা হচ্ছে eb1 আর এখানে হচ্ছে eb2, এই এতটুকু পার্থক্য। সো আমরা এখানে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। সো এই দুটো ইকুয়েশনকে এখন আমরা যদি ব্যালেন্স করি, যে যেহেতু কম বেশি হবে হিট ট্রান্সফার হয়, তাহলে দুটো থেকে বিয়োগ করলে, একটা থেকে একটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো আলটিমেটলি এটাকে eb1, বাকিটুকু সব যেহেতু কমন, আমরা কমন নিয়ে ফেললে এই জায়গাটা থাকবে eb1 মাইনাস eb2 আর এখানে। সো এখানে তুমি যদি ইন্টিগ্রেশন করো আগের মতো a1 আর a2 এর এটা সারফেসে ইন্টিগ্রেশন করো, তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ দ্য ইন্টিগ্রাল পার্ট উইল আইদার, এখান থেকে যেটা পাওয়া যাবে এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে a1 f12 অথবা a2 f21, এটা পাওয়া যাবে। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করব। সো এই ইকুয়েশনটাকে জেনারেল ফর্মে আমরা বলি যে এটা হচ্ছে তোমার মেইন ইকুয়েশন, যেটা শেপ ফ্যাক্টর বের করার জন্য। সো আমরা এখানে এই অংশটুকু, সরি এখানে এখানে হ্যাঁ এখানে এই অংশটুকু ব্র্যাকেটের মধ্যে, সরি ইন্টিগ্রেশনের যে পার্টটুকু আছে এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে এখান থেকে আমরা শেপ ফ্যাক্টরটা পেয়ে যাবো। ঠিক আছে, আমাদের শেপ ফ্যাক্টর বের করার জন্য এই অংশটুকু চলে যাবে। ঠিক আছে, আমার কথাটা ক্লিয়ার হয়েছে? আমরা এরপর আরেকটা এক্সাম্পল দেবো কয়েকটা, তাহলে আরো ক্লিয়ার হবে আশা করি। একটা এক্সাম্পল দেখি এখন। একটা এক্সাম্পল দেখি এখানে। এখানে বলা হচ্ছে রেডিয়েশন ফ্রম এ স্মল এরিয়া টু এ ডিস্ক। আমরা একটা স্মল এরিয়া এবং একটা ডিস্কের মধ্যে আমরা রেডিয়েশনটা হিসাব করব। এই হচ্ছে আমার dA1, এটা হচ্ছে আমার স্মল এরিয়া, আর এ হচ্ছে ডিস্ক বড়টা যেটা, সেটা হচ্ছে ডিস্ক। ঠিক আছে, এর মধ্যে দুজনের মধ্যে কি পরিমাণ রেডিয়েশন ট্রান্সফার হবে। ঠিক আছে, সো আমাদের ছোটটা হচ্ছে dA1 আর বড়টা হচ্ছে dA2, সেইভাবে যদি চিন্তা করি এর মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে তোমার r, সরি হ্যাঁ এটা বড় হাতের আর লিখেছি আমরা, বড় হাতের আর। এই যে বড় ডিস্ক যেটা আছে সেটা ডিস্কের ডায়ামিটার হচ্ছে বড় হাতের ডি, এবং আমরা এখানে ছোট একটা এলিমেন্ট চিন্তা করছি, এরিয়া, সেটা হচ্ছে dA2। ঠিক আছে, এই ডিস্কের মধ্যে থেকে আমি একটা ছোট অংশ চিন্তা করছি, সেটা হচ্ছে dA2। সো স্মল এরিয়া অফ দ্য ডিস্ক, সেটাকে আমরা বলছি dA2, এবং সেটা হচ্ছে টুয়াইস পাই এক্স ডিএক্স, টুয়াইস পাই এক্স ডিএক্স। ঠিক আছে, এটাকে আমরা যদি বলি তাহলে এখান থেকে আমরা সারফেস এরিয়াটা পেয়ে যাবো। ঠিক আছে, এবং আমরা যদি সহজ করার জন্য এখানে যেটা আমরা ভার্টিক্যাল ধরেছি, সো আমরা ধরলাম এই যে এই অংশটুকু যেটা আছে, যে এখান থেকে এই পয়েন্টের অংশটুকুর জন্য কি পরিমাণ ট্রান্সফার হবে, রেডিয়েশন হিট ট্রান্সফার হবে, তার জন্য যদি দুটো পয়েন্টকে যদি আমরা যোগ করি তাহলে এখানে একটা লাইন পাওয়া গেল, এটাকে আমরা বলছি আর, এটাকে বলছি আর। এই আর এর মধ্যে এখানে এই ডিসটেন্স হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, আর এই লম্বা দূরত্ব যেটা ভার্টিক্যাল সেটা হচ্ছে বড় হাতের আর। তাহলে আলটিমেটলি পিথাগোরাস অ্যাপ্লাই করলে এই মধ্যে এই জায়গাটার দূরত্ব পাওয়া যাবে ছোট আর। ছোট আর ইকুয়াল হচ্ছে √r স্কয়ার, বড় হাতের আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। সো পিথাগোরাস আমরা অ্যাপ্লাই করে এই ডিসটেন্সটা বের করব। ঠিক আছে, এখন যেহেতু আমরা ধরেছি যে এই ডিসটেন্সটা, আমরা আরো সহজ করার জন্য এখানে যে অ্যাঙ্গেলটা আছে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা হলো, এটা φ1 বললাম, আর এটাকে বললাম φ2, এবং সহজ করার জন্য আমরা φ1 সমান φ2 φ1 φ2 সমান না হতে পারতো, কিন্তু আমরা ধরে নিলাম এখানে φ1 আর φ2 সমান। এখন এটা যেহেতু আমরা ধরে নিচ্ছি এটা এইটা আর এইটা একই অবস্থায় প্যারালাল আছে, সেই ক্ষেত্রে আর কি φ1 আর φ2। তো আমাদের সেই একটু আগে যে 1 নম্বর ইকুয়েশনটা দেখলাম, সেখান থেকে আমরা ইজিলি ওই অংশটুকু, এই অংশটুকু আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই শেপ ফ্যাক্টর পেয়ে যাবো, হিসাব পেয়ে যাবো। আমরা এখানে সেটা দেখাচ্ছি। 1 নম্বরে সেই পার্টটুকু যদি আমরা করি, এবার a1 a2, তাহলে এই যে dA1 f dA1 থেকে a2 এটা যদি করি তাহলে আমরা এখান থেকে যে শেপ ফ্যাক্টর জন্য এই মানটাগুলো বসালে আমরা এই সিম্পল যদি করি তাহলে আমার এই ইকুয়েশনটা চলে আসবে। এখানে তুমি যদি আর এর মান বসাই দিয়ে বিভিন্ন সাবস্টিটিউট করো, করে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন হবে, f dA1 থেকে a2, তার মানে a1 সারফেস থেকে a2 সারফেসে যেটা হচ্ছে শেপ ফ্যাক্টর, সেটা হচ্ছে বড় হাতের d স্কয়ার ডিভাইড বাই 4r স্কয়ার প্লাস বড় হাতের d স্কয়ার, এই অংশটুকু পাওয়া যাবে, এটাই হচ্ছে শেপ ফ্যাক্টর। সো এই আলটিমেটলি তোমাকে ওই ইকুয়েশন থেকে ইন্টিগ্রেশন করে এটাকে বের করতে হবে। ঠিক আছে, সো এত টেনশনের কোনো কিছু নাই, এত ইন্টিগ্রেশন আমাদের করতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে দেখালাম। কিন্তু কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তোমরা হয়তো নিজেরাও হয়তো অনেকে করতে পারবে দরকার প্রয়োজন যখন।
কিন্তু জিনিসটা হচ্ছে ইকুয়েশন 1 এর ওই অংশটুকু ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে। সো আমাদের এটা দুটো প্যারালাল ডিস্ক বা প্যারালাল সারফেস, সেক্ষেত্রে এটা। সো এখানে আমরা এই যে বিভিন্নভাবে আমরা করছি, আরো অফসেট ফ্যাক্টর বের করার জন্য আমরা এই ধরনের সূত্র বের করবো, যে F1 থেকে 2 আগের মতো এটা করে আমরা ফ্যাক্টর বের করতে পারবো, F21 সেটা বের করে বের করতে পারবো, ঠিক আছে? সো এটা হচ্ছে সিম্পল ওয়েতে বলা। সো আমরা শেপ ফ্যাক্টর যদি দেখি, তাহলে এখন কিসের উপর ডিপেন্ড করতেছে আমরা যদি বলি কনক্লুশনে, দ্য শেপ ফ্যাক্টর ডিপেন্ডস অন দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সারফেস, তার মানে এই এরিয়ার উপর ডিপেন্ড করতেছে, সাইজের উপর, ঠিক আছে? এবং ডিস্টেন্স বিটুইন দ্য টু সারফেস আর এর উপর ডিপেন্ড করতেছে, এবং ওরিয়েন্টেশন উইথ ইচ আদার, তার মানে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে। তার মানে একটা হচ্ছে সাইজ, আরেকটা হচ্ছে ডিস্টেন্স, এবং আরেকটা হচ্ছে তোমার তাদের অ্যাঙ্গেল, মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বা কি হচ্ছে ওরিয়েন্টেশন তার উপর। সো এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এখন আমরা যদি দেখাই একটু, বহু রকমের সারফেসের ওরিয়েন্টেশন হতে পারে। আমি এখানে একটু কনক্লুশন ড্র করি। দেখো, শেপ ফ্যাক্টরটা আমরা যদি ফিজিক্যালি এখন আমরা যদি বোঝানোর চেষ্টা করি, আরেকটা ওয়েতে চিন্তা করো। আসছে স্ক্রিনটা, হ্যাঁ স্ক্রিনটাকে আসে দেখা যাচ্ছে? আমি তোমার এখানে, জি স্যার। হ্যাঁ একটু বলে জিনিসটা, শেপ ফ্যাক্টরটা আমরা কি বোঝানোর চেষ্টা করছি ফিজিক্যালি, তুমি আগে চিন্তা করো। আবার এই ছোট বডি থেকে রেডিয়েশন বের হয়ে এইদিকে, আবার কার্সার যেদিকে আছে এদিকেও যাবে রেডিয়েশনের অংশ, আমার কার্সার থেকে বাম দিকে এদিকেও যাবে, সেগুলো কিন্তু এই সারফেসে হিট করবে না, এই সারফেসে হিট করবে না। আমি যেটা বের করতে চাচ্ছি শেপ ফ্যাক্টরের মাধ্যমে, এই টোটাল এখান থেকে যে রেডিয়েশনটা হবে তার কতটুকু অংশ এই সারফেসে পড়বে, কতটুকু অংশ এই সারফেসে পড়বে। সো এখন যদি চিন্তা করো, তোমার সামনে যে মোবাইলটা আছে, তোমার মোবাইল, এখন তোমার সামনের ওয়াল থেকে রেডিয়েশন হচ্ছে, সেটা চারিদিকে যাবে, শুধু তোমার মোবাইলটার উপরে কতটুকু পড়বে সেটা আমি বের করতে চাচ্ছি। তার মানে সেটা বের করার জন্য আমার কি লাগবে, সে ওয়াল থেকে মোবাইলের যে দূরত্ব সেটা আমার লাগবে, মোবাইলের যে সারফেস এরিয়া সেটা লাগবে, ওয়ালের সারফেস এরিয়া সেটা আমার লাগবে, এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বা ওরিয়েন্টেশন যেটা সেটা লাগবে। এগুলো যদি জানা থাকে তাহলে আমি বের করতে পারবো। তার মানে এখানে এই সারফেস থেকে, তার মানে এখানে আমার এই বডি থেকে যেটা রেডিয়েশন হবে তার একটা অংশ এখানে পড়বে, কতটুকু পার্সেন্টেজ, বা বলি যদি বলি 2%, 5%, 1% বা 100%, এরকম বিভিন্ন কেস আমাদের পাওয়া যাবে। এখন আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো, এই জিনিসটা ভালো মতো এখন খেয়াল করো, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন আমাদের কি হয়, এই তিনটা কেস একটু ভালো মতো খেয়াল করো। আমি ছবি এখানে রেখেছি। এখন দেখো, তোমার সামনে যে ওয়ালটা আছে, একেবারে সামনে যে ওয়ালটা হয়তো আছে, সে ওয়াল থেকে রেডিয়েশন বের হচ্ছে, বের হয়ে তোমার পিছনে যে ওয়ালটা আছে সেটাতে গিয়ে পড়বে, তাতে কোনো ভুল নেই। তোমার ডান পাশে যে ওয়াল আছে সেখানে গিয়েও পড়বে, কোনো ভুল নেই, ফ্লোরে পড়বে, ছাদে পড়বে, সব জায়গায় পড়বে। কিন্তু এই তোমার যে ওয়াল থেকে যেটা বের হচ্ছে সেটা সেই ওয়ালের পড়ার কোনো সম্ভাবনা আছে? মানে ওয়াল থেকে পড়ে ওই ওয়ালে পড়বে। যদি এইরকম একটা প্লেন সারফেস হয়, এরকম একটা যদি প্লেন সারফেস হয়, তাহলে এখান থেকে রেডিয়েশন হচ্ছে, ইমিট হচ্ছে, এবং এখান থেকে বের হয়ে এটা চারিদিকে, এখানে সামনে ওয়াল আছে, ডানে ওয়াল আছে, বাম পাশে ওয়াল আছে, হোয়াটএভার চারিদিকে আছে, সবার উপরে পড়বে। কিন্তু এই ওয়াল নিজের উপরে পড়বে, এই রেডিয়েশনটা পড়বে না, এটার উপর পড়ার কোনো চান্স নেই। এই জন্য আমরা এখানে বলেছি F11, এক থেকে বের হয়ে একই পড়লো, সারফেস 1 থেকে বের হয়ে সারফেস 1-ই পড়বে, এটার সম্ভাবনা এখানে নেই, সেজন্য এটাকে বলা হচ্ছে জিরো। একই অবস্থা কনভেক্স শেপ যদি হয়, কনভেক্স মানে এটা কনভেক্স শেপ, এখান থেকে যদি পরে বের হয় তাহলে সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে, ম্যাক্সিমাম যেটা হবে এটা স্পর্শক বরাবর বের হয়ে চলে যাবে, স্পর্শক বরাবর বের হয়ে যাবে। তার মানে এই 1 নম্বর 2 নম্বর, এটাকে বলা হচ্ছে 2 নম্বর সারফেস, 2 নম্বর সারফেস থেকে বের হয়ে 2 নম্বরে পড়বে এমন সম্ভাবনা এখানে নেই, সেখানে এই জন্য বলা হচ্ছে F22 = 0। কিন্তু যদি কনকেভ শেপ হয়, এই ধরনের একটা শেপ হয় যদি কনকেভ, তার মানে এখান থেকে বের হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু এটা থেকে বের হয়ে আবার এটার উপরে পড়বে, এরকম কিন্তু সম্ভাবনা আছে। যদি এরকম কার্ভ শেপ হয়, কনকেভ শেপের হয়, তাহলে এখান থেকে বের হয়ে এটার উপর পড়ার সম্ভাবনা আছে, তাই না? কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। এটা হ্যাঁ, তাহলে এটা পড়বে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই 3 এটা কিন্তু 0 না, তার মানে 3 থেকে বের হয়ে আবার 3-এই পড়বে রেডিয়েশন একটা অংশ, সেটা সম্ভাবনা রয়ে গেছে। সেক্ষেত্রে এই ওই বডি থেকে বের হয়ে ওখানে পড়বে, এটা সম্ভাবনা যেহেতু রয়ে গেছে, তার মানে আমরা F33 এটাকে আমরা 0 বলতে পারছি না। কিন্তু এইখানে কনভেক্স শেপ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা 0, কারণ এখানে এই সারফেসে পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যেটা ম্যাক্সিমাম যেটা বেরোবে সেটা তোমার স্পর্শক বরাবর ট্যানজেনশিয়ালি বের হয়ে চলে যাবে, কারণ এই সারফেসের উপর পড়ছে না।
একেবারে প্লেন সারফেসও সেটা ট্যানজেনশিয়ালি বের হয়ে চলে যাবে এই সারফেসের পয়েন্ট থেকে, তার মানে এটা সারফেস এই নিচের সারফেসের উপর শেপ করবে না। আদারওয়াইজ এই ধরনের শেপ ছাড়া বাকি যেগুলোই থাকুক না কেন তাদের মধ্যে তোমার এই ধরনের নন জিরো কেস হতে পারে, নন জিরো কেস হতে পারে। শেপ ফ্যাক্টর আমরা খেয়াল রাখবো সবসময় আমাদের মানটা 0 থেকে 1 এর মধ্যে হবে। তোমার মান যদি কোনো কারণে অঙ্কের ক্ষেত্রে যদি আসে যে 1.2, তার মানে বুঝতে হবে যে এই অঙ্ক ভুল হয়ে গেছে, ঠিক আছে? এটা অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে হবে, 0 থেকে 1 এর মধ্যে। সো এখন আমরা বিভিন্ন ধরনের কিছু কেস দেখবো। এখানে দেখো এই যে দুটো প্লেট রাখা আছে, একটা স্কয়ার রেক্টাঙ্গুলার শেপে দুটো প্লেট আছে প্যারালাল, একটা A1 আর একটা হচ্ছে A2। সো এখান থেকে শেপ ফ্যাক্টর বের করতে হবে, একটা 1 একটা 2 যদি বলি তাহলে এখান থেকে শেপ ফ্যাক্টর বের করার জন্য দেখো এখানে সূত্র আছে, এই যে সূত্র F12, এই বিশাল সূত্র, এই বিশাল একটা সূত্র। তোমার এখানে x এর মান তোমার জানা আছে, y এর মান তোমার জানা থাকবে, এরিয়া 1 এটি একটু জানা থাকবে। সো তুমি যদি এখানে বসাও ইন দ্যাট কেস তুমি এখানে F12 পেয়ে। এই ইকুয়েশন মুখস্থ করা তো ইম্পসিবল, একটা সেম টাইম করতে গেলেও তোমার প্রচুর সময় লাগবে, কারণ এটার পরে তোমার পাওয়ার আছে, এটার মধ্যে লন আছে, এটার মধ্যে ট্রিগোনোমেট্রি আছে, বহু কিছু এখানে মধ্যে ঢুকে আছে। সো এত কিছু করতে গেলে এই অঙ্ক করা ইম্পসিবল। আমাদের জন্য একটা সুবিধা হচ্ছে যে আমাদের কিছু চার্ট দেওয়া আছে, আমাদের কিছু চার্ট দেওয়া আছে, সেই চার্টের উপর বেসিস করে আমরা সরাসরি F12 পেয়ে যাবো। আমি এখন একটা চার্ট দেখাই তোমাকে, সেই চার্টটা তুমি যদি দেখো পরীক্ষায় আমরা এই চার্টগুলো তোমাকে দিয়ে দেবো। সো তোমার টেনশনের কোনো কিছু নাই, তুমি জাস্ট বুঝেছো কিনা সেটাই হলো আসল ব্যাপার, বের করার জন্য কিভাবে বের করতে হবে। সো এই ধরনের একটা চার্ট মনে করো পরীক্ষা আমি তোমাকে দিয়ে দেবো। এখানে বলে দিলাম অঙ্কের মধ্যেই বলে দিলাম যে দুটো প্যারালাল প্লেট, এবং সেটা এরিয়া বলে দিলাম A1 এত A2 এত, এবং তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে তোমার এরকম D এত। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এই ছবির মধ্যেই ছবিটা আছে, মানে গ্রাফের মধ্যে ছবিটা আছে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। A1 এর জন্য দুইটা সেম শেপের বলা আছে, এটা সেম একটা শেপের, A1 A2 একই রকম দেখতে। তো এটা A1 বা A2 এর একটা দৈর্ঘ্য আছে L1 আর একটা আছে L2। সো তুমি এখান থেকে L1 L2 তুমি জানো, নিচের তরফ একই অবস্থা হবে L1 L2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব D। সো এখন আমরা শেপ ফ্যাক্টর বের করব। আমরা যেটা করবো রেশিও L2/D, তার মানে আমাদের A1 থেকে A2 আমরা বের করতে চাচ্ছি, A1 থেকে A2 বের করতে চাচ্ছি। সো আমরা L2 হচ্ছে তোমার এই রেসপেক্টে, এটা হচ্ছে L2/D, এটা বের করব। এটা হচ্ছে x অক্ষ, আর এখানে আমরা এইখানে কার্ভ যেগুলো আছে দেখতেছো সেটা হচ্ছে L1/D। L1 হচ্ছে এই যে এটা L1/D, এটা আমরা বের করব। বের করে আমরা এই গ্রাফ থেকে L1/D যদি জানি আর L2/D যদি আমার ডাইমেনশন জানা আছে, সেখান থেকে আমি যদি বের করি এখানে করসপন্ডিং আমার এখানে F12 এটা বের করব। আমার কথাটা বোঝা গেল? F2 থেকে 1 এর জন্য কি সেম হবে নাকি? হ্যাঁ, যেহেতু ডাইমেনশন সেম এখানে, মানে 1 আর 2 এর তো তোমার এই যে L1 L2 একই, সো আলটিমেটলি একই হবে, মানে স্কয়ার দুটা। হ্যাঁ যেহেতু হ্যাঁ স্কয়ার হোক আর রেক্ট্যাঙ্গুলার শেপ, তাই না? এখান থেকে যা পড়বে এটা তা পড়বে। তুমি মনে করো এখানে জাস্ট চিন্তা করো, এখান থেকে শেপ ফ্যাক্টরটাকে আরো সহজ করে তোমার কাছে। মনে করো লাইট, এই A1 থেকে লাইট বেরোচ্ছে, A1 থেকে লাইটটা বেরোচ্ছে, লাইটটা ডান দিকে বাম দিকে হ্যাঁ চারপাশে যাবে, চারিদিকে যাবে, তার মধ্যে একটা অংশ A2 তে পৌঁছাবে, তার মধ্যে একটা অংশ A2 তে পৌঁছাবে। তার মানে তুমি যদি A2 তে বসে থাকো, তুমি যদি A2 তে বসে থাকো আর A1 কে তুমি অবজার্ভ করো, তাহলে তুমি কি দেখবে যে এই A2 তে A1 থেকে কতটুকু তোমার A2 তে আসবে। যেহেতু সারফেস এরিয়া সেম, ডিরেকশন সেম, তোমার কি বলে ওরিয়েন্টেশন সব সেম, তুমি যদি A2 তে তোমার যদি লাইট সোর্স থাকে আর A1 এ যদি বসে থাকো তাহলে কিন্তু তুমি একই রকম দেখতে পাবে। কিন্তু যদি এটা ওরিয়েন্টেশন যদি চেঞ্জ হয় একটু অন্যরকম, তখন হয়তো ডিফারেন্ট হবে। এই ক্ষেত্রে এটা সেম হবে। আমার কথা বুঝেছো? यस স্যার। এখন এরকম ছবি আমি পরীক্ষা দিয়ে দিব। আরো কিছু ফিগার আছে, এখানে আরেকটা ফিগার দেখো, এটা একটু ঝাপসা আর কি, আমি পরীক্ষা দিয়ে অবশ্যই আর একটু ভালো ফিগার তোমাদের ইনশাআল্লাহ দেবো যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। এখানে আরেকটা ওরিয়েন্টেশন দেওয়া আছে, দেখো মনে করো এই যে একটা ওয়াল আর এই আরেকটা, মনে করো তোমার এটা হচ্ছে সামনে রুমের ওয়ালটা আর এটা হচ্ছে তোমার মেঝে ফ্লোর, এভাবে যদি চিন্তা করো পারপেন্ডিকুলারলি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, একটা হচ্ছে তোমার প্রথমটা এখানে তোমরা এখানে আমরা ধরলাম একটা ওয়াল, A1 A2 আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে এখানে তোমার দেওয়া আছে এই যে 1 2 দেওয়া আছে, হ্যাঁ এটা A2 দেওয়া আছে, এটা হচ্ছে উইথ W, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট দেওয়া আছে। সো ওই ক্ষেত্রে আমরা এই রেশিওটা আগের মধ্যে এখানে ছবিতে দেওয়া আছে, তুমি এখান থেকে L2/W বের করবা, এই যে L2, হ্যাঁ এই যে L2 দেওয়া আছে বাই W এখানে বের করবা, আবার এখানে তোমার দেওয়া আছে L1/W, এটা বের করবা, এই যে L1 দেওয়া আছে, W হচ্ছে উইথ, এটা দেওয়া।
সো এখান থেকে তুমি করসপন্ডিং F1 পেয়ে যাবে। আবার তুমি যদি F21 বের করতে চাও তাহলে ঠিক উল্টাটা করে নেবে, ঠিক আছে, উল্টাটা করে নিয়ে তখন তুমি এটা বের করবে। এইটা এখানে ওরিয়েন্টেশন দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমরা একটু আগে যে বিষয়টা দেখলাম, দুটা ডিস্ক, হ্যাঁ, এই যে একটা ডিস্কের থেকে আরেকটা ডিস্কে যেটা দেখলাম সেটা এখানে হ্যাঁ এইভাবে দেওয়া আছে। তো তোমার এখানেও দেখো নিচেরটা দেওয়া আছে এই যে L/R1 কোনটা R2 কোনটা সেটা দেওয়া আছে, আবার একই অবস্থায় R2/L দেওয়া আছে। তো তুমি এই যদি ডাইমেনশন গুলো যদি জানো এই গ্রাফ থেকে তুমি এই এক্স অক্ষের গ্রাফ আর এই যে এই লাইন যেগুলো আছে তার করসপন্ডিং যে ভ্যালু যেখানে ইন্টারসেক্ট করবে তারই করসপন্ডিং F1 পেয়ে যাবে। তবে খেয়াল রাখবে যে এখানে 1 বলতে কোনটা বোঝাচ্ছে, 2 বলতে কোনটা বোঝাচ্ছে। আমি যদি অঙ্কে যদি বলি যে 1 থেকে 2 তাহলে কিন্তু এইটাই ঠিক আছে, 2 থেকে 1 বলে তখন তোমাকে এটা ওরিয়েন্টেশনটা ঘুরিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তখন এই যে 2টা 1 হবে 1টা 2 হবে, এটা শুধু মাথায় রাখবে, ঠিক আছে। এখন এই যে তুমি একটু আগে আমরা যে দেখলাম ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়েও করা যাবে। এই ইকুয়েশন দিয়েও তুমি বের করতে চাইলে বের করতে পারবে। এই যে প্যারালাল সারফেস বা প্লেট, এই যে ডিস্কের যদি হয় সেটা এরকম, যদি হয় এই যে পার্থক্যগুলো যদি হয় সেরকম, এগুলোর জন্য প্রত্যেকটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন পরীক্ষায় করার কোনো দরকার নেই। আমি যেটা করবো ইকুয়েশন দিয়ে তুমি কিন্তু করতে পারবে না, যে না তা তুমি করতে পারবে, কিন্তু তোমাকে এই গ্রাফগুলো আমি সাপ্লাই দিব, সেই গ্রাফগুলো থেকে তুমি ইজিলি বের করতে পারবে, ঠিক আছে কথা। জি স্যার। সো আবার একটু স্ক্রিনে আসি আমাদের স্লাইডগুলোতে। আমরা একটা ছোট অঙ্ক, জাস্ট একটা ছোট অঙ্ক আমরা এখানে বলেছি যে 2 প্যারালাল ব্ল্যাক প্লেটস, তাদের ডাইমেনশন হচ্ছে দুইটা 2 প্যারালাল বলেছি ব্ল্যাক প্লেটস, একটা ডাইমেনশন হচ্ছে 0.5/1 মিটার স্কয়ার আর সেপারেটেড বাই 0.5 মিটার অ্যাপার্ট। তার মানে দুটো প্লেট প্রত্যেকটা ডাইমেনশন সেট 0.5/1 করে দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.5 মিটার। এবং ওয়ান প্লেট ইজ মেইনটেইন 1000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আরেকটা হচ্ছে তোমার 500 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটো টেম্পারেচারও দেওয়া আছে। এবং আমাকে বলেছে হোয়াট ইজ দ্য নেট রেডিয়েশন হিট ট্রান্সফার বিটুইন দ্য টু প্লেটস, এটা আমাদেরকে বের করতে বলেছে। সো আগের মতো আমরা একটু আগে যে ছবিগুলো দেখলাম, এই যে এখানে যে ছবিটা, এই যেটা এই ছবিটা, যে দুটো প্লেট দেওয়া আছে, ডাইমেনশন দেওয়া আছে, এক্স আর ওয়াই দেওয়া আছে 0.5 আর 1 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এবং এখানে দুটো সারফেসের টেম্পারেচার দেওয়া আছে, একটা 1000 ডিগ্রি আর একটা হচ্ছে 500 ডিগ্রি। তো এখানে আমাদের এই ইকুয়েশন যদি আমরা বের করি বসাই তাহলে সেখান থেকে শেপ ফ্যাক্টর ইজিলি পেয়ে যাবো। আদারওয়াইজ আমরা ওই চার্ট যেটা আমরা একটু আগে দেখালাম এই চার্টের মাধ্যমে আমরা এখান থেকে পেয়ে যাবো। চার্ট আমি সেখানে এইভাবে চার্ট যেটা দেওয়া থাকবে সেখান থেকে x/d বের করো, y/d বের করো, তার করসপন্ডিং সেটাই আমি এখানে দেখাচ্ছি। we can use chart of the 2 parallel plates x/d। একটা ছিল x এর মান ছিল তোমার 1, টাইম d হচ্ছে তোমার মধ্যবর্তী ডিসটেন্স, এটা হচ্ছে 0.5, সো এটা হচ্ছে 2, আর y/d সেটা হচ্ছে তোমার 0.5 ছিল আর ডিসটেন্স ছিল 0.5, তাহলে 1। তাহলে একটা মনে রাখো একটু, x/d হচ্ছে 2, একজন একটু মনে রাখো x/d হচ্ছে 2 আর একজন মনে রাখো y/d হচ্ছে 1। সো আমরা যদি স্টপ শেয়ার দিয়ে আমি যদি চার্টটাতে আবার আসি, দেখি বলো দেখি এখন বলো দেখি x/d কত ছিল? 2 ছিল স্যার, 2 আর y/d ছিল কত? 1 ছিল। 1। তাহলে এখন বলো দেখি কত হবে এটা, মানটা কত হবে স্যার? একটু হ্যাঁ 0.3 এর কাছাকাছি। 2 এবং এ হচ্ছে 1, তাই তো? 0.3 এর কাছাকাছি। জি স্যার, 0.3 বা 0.35 এরকম। সো আমরা এখন যদি স্ক্রিনে আবার আসি, যেটা 0.285, ঠিক আছে, 0.3 এর কাছাকাছি। সো তোমারটার সাথে তোমার ফ্রেন্ডের মিলবে না, এটা স্বাভাবিক, কিন্তু কাছাকাছি তো অবশ্যই হবে। 0.3 এর জায়গায় 0.7 তো হবে না, তাই না? এত ভুল তো হবে না। 0.285 হবে, কারো 0.9 হবে বা কারো হবে 0.288 হবে, এরকম কাছাকাছি হবে। তো এরকম কাছাকাছি আসলেই ফুল মার্কস পাওয়া, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আদারওয়াইজ যদি তোমার হিউজ ডিফারেন্স থাকে তখন আমাকে বুঝতে হবে যে তুমি আসলে না বুঝে করেছো। এনিওয়ে, তো আমরা এখান থেকে F1 2 পেয়ে গেলাম, তাহলে শেপ ফ্যাক্টর 1 থেকে 2 এর শেপ ফ্যাক্টর পেয়ে গেছে। সো এখন আমরা যদি হিট ট্রান্সফার বের করি, হিট ট্রান্সফার সূত্র হচ্ছে যে Q * A1 F12। এই দেখো এখানে এই জায়গাটা দেখো আমরা F12 লিখেছি, তাহলে 1 লিখে এরিয়া কার হবে? 1 এর স্যার, 1 এর হবে। এইটা যাতে ভুল না হয়, এটা যাতে ভুল না হয়। এখন যদিও এই অঙ্কের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না, কারণ এরিয়া দুজনের সমান, অঙ্ক হয়ে যাবে। কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে এই জায়গায় তুমি ভুল হলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তো F12 যেহেতু বলেছি তাহলে 1 এর এরিয়াটা হবে, তাহলে A1 F12 ইনটু EB1 মাইনাস EB2। তো আমরা এখানে A1 এর মান জানি, কারণ কি সারফেস এরিয়া জানি,
হ্যাঁ, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া আছে, এক্স আর টি দেওয়া আছে, আমরা বের করতে পারবো। F1 টা আমরা অলরেডি বের করে ফেলেছি। আর সিগমা, এটাকে আমরা লিখতে পারি কি, ই সমান কি লেখা যায়, সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4। প্রথম বডির জন্য T1, তো সিগমা T1 টু দি পাওয়ার 4, আর দ্বিতীয় বডির জন্য, ব্ল্যাক বডির জন্য সিগমা T টু দি পাওয়ার 4। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি A1 এর মান হচ্ছে 0.5 ইন্টু 1, তার মানে এটা 0.5 হলো। শেপ ফ্যাক্টর হচ্ছে 0.285 আমরা বের করেছি। আর সিগমার মান হচ্ছে 0.569 ইন্টু 10 টু দি মাইনাস 8, আর এটা হচ্ছে ইন্টু টেম্পারেচার টু দি পাওয়ার 4। আমি আগেও বলেছি প্রথম দিনের ক্লাসে, মানে প্রথম রেডিয়েশন প্রথম ক্লাসে, যে টেম্পারেচারটা অলওয়েজ ক্যালভিন হবে, এটা যেন কোনোভাবে ভুল না হয়। ক্যালভিন হবে, অলওয়েজ ক্যালভিন হবে, রেডিয়েশনে অলওয়েজ ক্যালভিন। সো আমরা এখানে টেম্পারেচার ছিল 1000 ডিগ্রি, তার মানে তার সাথে 273 যোগ করেছি ক্যালভিন নেওয়ার জন্য, তো 1273। আর একটা ছিল 500, তার সাথে 273 যোগ করে 773। সেটাকে পাওয়ার করে 4 যোগ করে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 18.33 কিলোওয়াট। ঠিক আছে কথা? Yes, sir. ঠিক আছে, আমরা আজকে হয়তো এখানে শেষ করতে হবে, কারণ সময় শেষ হয়ে আসছে। আমরা নেক্সট ক্লাসে, এখানে কিছু রুলস আছে, আমরা নেক্সট ক্লাসে কিছু রুলস দেখবো, এবং এটা ইম্পর্টেন্ট টপিক, অঙ্কের ক্ষেত্রে এটা লাগবে। প্রত্যেকটা জায়গায় অঙ্কের শেপ ফ্যাক্টর আমাদেরকে বের করতে হবে বা জানা থাকতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করবো। ওকে, Yes, হ্যাঁ। sir. সো আমরা একটু এখানে স্টপ শেয়ার দেই, এবং আমি রেকর্ড অফ করি।